শুরুতে 2092 সালের সময় দেখানো হয়, যখন পৃথিবীর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। পৃথিবীতে থাকা সমস্ত গাছপালা এক এক করে মারা যাচ্ছিল। পুরো পৃথিবী এখন বালুময় মরুভূমিতে পরিণত হয়েছে, যার ফলে পৃথিবী থেকে প্রাণের অস্তিত্ব চলে যেতে থাকে। যার পরে মাল্টিবিলিয়নাররা মিলে ইউটিএস কর্পোরেশন তৈরি করে, আর তারা এই স্পেসের মধ্যে একটা আনকমন বিউটিফুল স্পেস স্টেশন বানায়, যেখানে তাদের বাছাই করা কিছু মানুষদের রাখা হয়। এছাড়াও এখানে রয়েছে ইউটিএস কর্পোরেশনের রেসিডেন্সিয়াল ডিস্ট্রিক্ট। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তারা এটাকে পৃথিবীর মতোই একটি ডোম তৈরি করেছে, যেটার ভেতর রয়েছে সবুজ শ্যামল গাছপালা, অনেক নদ নদী এবং পশু পাখি ইত্যাদি। আর এই সব কিছু একজনের জন্যই হয়েছে, আর সে হচ্ছে ইউটিএসের হেড জেমস সালিভান। এখানে কিছু রিপোর্টার সালিভানের সাথে দেখা করতে আসে তার পরবর্তী প্রজেক্ট অর্থাৎ মার্স প্রজেক্টের তথ্য নিতে। সালিভান তাদের বলে সে মঙ্গল গ্রহে একটা টেকনোলজির ব্যবহার করে সেটাকে একটা গ্রিন প্ল্যানেটে বদলে দিয়েছে, সেখানে মানুষের নিশ্চিন্তে শ্বাস নিতে পারবে। শীঘ্রই সব মানুষরা সেখানে শিফট হতে পারবে, আর আগামী 4 দিনের মধ্যে তারা এটা অ্যানাউন্সমেন্ট করবে। জেমসের কথা শুনে জানা যায় সে মানুষদের উপর রেগেছিল, কারণ তার অনুযায়ী মানুষ পৃথিবীর এবং প্রকৃতির অনেক বড় ক্ষতি করেছে। পরিবেশ দূষণ, গাছ কাটা ইত্যাদি এসব করার কারণে আজ পৃথিবী ধ্বংসের পথে, আর এই জন্য সে কিছু বাছাই করা মানুষকে তার এই মহাকাশ স্টেশনে নিয়ে এসেছে। আর 90% লোক এখনও পৃথিবীতে বসবাস করছে। এগুলো শুনে সেখানে থাকা একজন রিপোর্টার রেগে যায়। সে বলে, আপনি পৃথিবীর সমস্ত সম্পদ ব্যবহার করে স্পেস স্টেশন তো বানিয়ে ফেলেছেন, সাথে এখন মার্চেও যাচ্ছেন, কিন্তু সেই মানুষগুলোর কি হবে যারা এখনও পৃথিবীতে এমনি করে দিন কাটাচ্ছে? আপনাদের তাদের ব্যাপারেও ভাবা উচিত। এরপর আমরা মহাকাশে এক স্পেস স্টেশনের পাশে থাকায় বিভিন্ন স্যাটেলাইটের ধ্বংসাবশেষ দেখতে পাই, যেগুলো এদিক ওদিক ময়লা আবর্জনার মতো পড়ে রয়েছে। আর এই আবর্জনাগুলো পরিষ্কার করে স্পেস সুপাররা। এখানে স্পেস সুপারের একটি গ্রুপ দেখতে পাই, যাদের মধ্যে চেয়ারম্যান রয়েছে ক্যাপ্টেন জেং, তাদের লিড করে। দ্বিতীয় মেম্বার হচ্ছে টাইকো, তৃতীয় মেম্বার হচ্ছে টাইগার পার্ক, আর চতুর্থ নম্বরে বব, যে কিনা একজন ফিমেল রোবট। এই 4 জন কোনোভাবে নিজেদের জীবিকা অর্জন করছিল, কিন্তু তারা অনেক টাকা কামাতে চায়। এখন একদিন এই ক্রু মেম্বাররা কন্টেইনার পরিষ্কারের সময় একটা ছোট বাচ্চাকে সেখানে দেখতে পায়। তারা বাচ্চাকে শিপে নিয়ে আসে। বাচ্চাটার নাম ছিল দোথ্রি। এরা প্রথমে তাকে ইউটিএস সিটিজেন মনে করে, তবে কিছুক্ষণ পরে তারা একটা খবর দেখতে পায়, যেখানে তার মতো দেখতে একটা মেয়েকে, যে আসলে রোবট ছিল, তাকে টেররিস্টরা অ্যান্ড্রয়েড বোম হিসেবে ব্যবহার করেছে, যার কারণে একটি জায়গায় 100 জনের মৃত্যু হয়েছে। এখন এটা দেখে তারা খুব ভয় পেয়ে যায়, কারণ দোথ্রি একজন রোবট যার ভিতরে হাইড্রোজেন বোম ইনস্টল করা হয়েছে, যেটা যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। এটাতে সব মেম্বাররা ভয় পেতে থাকে। তাই তার ব্যাগ থেকে একটা স্যাটেলাইট ফোন পায়, আর এই ফোন থেকে ডাক্তার ক্যাং নামে একজন ব্যক্তিকে অনেক কল করা হয়েছে। এখানে দোথ্রি মূলত একটা এআই ছিল, যার সিনে ছিল বিশেষ কিছু পাওয়ার। আমরা দেখতে পারি সেই স্পেসশিপের মধ্যে একটা মৃতপ্রায় গ্রাসকে দেখে এবং নিজের পাওয়ার ব্যবহার করে সেটাকে আবার জীবিত করে দেয়। তাই সবাইকে বলে ব্ল্যাক ফক্স নামে একটা টেররিস্ট অর্গানাইজেশন দোথ্রির পিছনে পড়েছিল। আমরা বরং তাদেরকে কল করি এবং দোথ্রির বিনিময়ে $2 মিলিয়ন তাদের কাছ থেকে দাবি করি। এতে আমাদের টাকার সমস্যার সমাধান হয়ে যাবে। এই কথায় সবাই রাজি হয় এবং তারপর তারা সে স্যাটেলাইট ফোনটি ব্যবহার করে ডক্টর ক্যাং নামে সেই ব্যক্তিকে কল করে। ডক্টর ক্যাং দোথ্রির বিনিময়ে $2 মিলিয়ন দিতে রাজি হয়ে যায়। সে তাদেরকে বলে দোথ্রিকে নিয়ে একটি ক্লাবে এসে পড়তে, কিন্তু এই কলটা হ্যাক হয়ে যায়, যার কারণে সালিভান তাদের মধ্যে সকল কথা জেনে যায়। এখন তারা দোথ্রিকে নিয়ে যখন ক্লাবে আসে, তখন দোথ্রিকে দেখে উপস্থিত সকলে ভয় পেয়ে যায়, কেননা দোথ্রির ভেতরে থাকা বোম সম্পর্কে তারা সকলে জানতো। এদিকে সালিভানের টিমও সেখানে এসে দোথ্রিকে ধরতে এবং দোথ্রির চিফ নাম্বার মারতে। তারা দোথ্রিকে মারতেই যাবে, এমন সময় দোথ্রিকে বাঁচাতে তাইহো সেখানে চলে আসে। সালিভানের দল তাদের সবার উপর হামলা করে, কিন্তু তখন দোথ্রি টাইগার ও টাইহোর চারপাশে একটা ফোর্স ফিল্ড ক্রিয়েট করে, যার ফলে তারা সকলে ব্লাস্ট থেকে বেঁচে যায় এবং সেখান থেকে পালাতে সক্ষম হয়। এদিকে আমরা ইউটিএসের হেডকোয়ার্টার দেখি, যেখানে সালিভান কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সম্পর্কে জানতে পেরে বিরক্ত হয়ে যায়। সালিভান এই সময় মিটিংয়ে একটা ব্যস্ত থাকে, যেখান থেকে আমরা সেই টেকনোলজি সম্পর্কে জানতে পারি, যার মাধ্যমে মার্স তারা মানুষের বসবাসের উপযোগের একটা সমুদ্র পরিণত করে তুলেছে। এই টেকনোলজিকে ন্যানোপোর্টস বলা হয়। এই টেকনোলজির সাহায্যে যে কোনো নর্মাল প্ল্যান্ট কনভার্ট হয়ে একটা সুপার প্ল্যান্টে পরিণত হয়। এই প্রক্রিয়া একটি সাধারণ গাছ মঙ্গল গ্রহে এনভায়রনমেন্ট এবং সেখানের মাটির সাথে অনুকূল হয়ে কিছুদিনের মধ্যে বড় গাছ হয়ে যায়, আর এই প্রক্রিয়াটাকে বলা হয় ন্যানোপোর্টস। কিন্তু এমন সময় সালিভান একটা নোংরা গুগলস দেখে প্রচণ্ড রেগে যেতে শুরু করে। তার কণ্ঠস্বর পর্যন্ত পরিবর্তন হয়ে যায় এবং নিমিষের মধ্যেই সে খুব ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে। এদিকে শিপে ফেরত আসার পরে দোথ্রি অবশেষে শান্ত হয়, আর সে সবাইকে বলে তার আসল নাম কর্টনি। ধীরে ধীরে সকলের সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, বিশেষ করে টাইগারের সাথে। কিন্তু টাইহো দোথ্রি থেকে দূরে থাকতে শুরু করে।
দেখা যায় বব নামের রোবটটি দোত্রির মেকআপ করতে করতে তাকে তাইহুর অতীত সম্পর্কে বলতে থাকে। আর আমরা জানতে পারি অনেক আগে তাইহু একজন স্পেস গার্ড হিসেবে কাজ করত এবং তার কাজ ছিল অবৈধ ইমিগ্রেন্টদের মেরে ফেলা। এভাবে সে একদিন ইমিগ্রেন্টের পুল একটা পরিবারকে মেরে ফেলে, কিন্তু তারপর সে একটা ছোট্ট শিশুকে পায়। তাইহু সিদ্ধান্ত নেয় সেই শিশুটিকে নিজের সাথে রাখবে। শিশুটির নাম ছিল সনউই, যাকে তাইহু এখন নিজের সাথে রাখতে শুরু করে, তার লালন পালন করে। কিন্তু সনউই বড় হলে তাইহু জানতে পারে লাউড নয়েজের কারণে সনউইয়ের হিয়ারিং নার্ভস ড্যামেজ হয়ে গিয়েছে, যার কারণে সে কানে শুনতে পায় না। আর এর জন্য তাইহুই দায়ী ছিল। তাই সে প্রতিজ্ঞা করে এখন থেকে সে আর কাউকে মারবে না। কিন্তু ডিউটি ঠিকভাবে পালন করতে না পারায় তাকে ইউটিএস থেকে বের করে দেওয়া হয়, যার ফলে সে একজন পথে এসে পড়ে। সে জুয়া খেলতে শুরু করে, আর এই সময়গুলোতে সে সনউইকে ইগনোর করতে শুরু করে। একদিন যখন সনউই খাবার খুঁজছিল, ঠিক সেই সময় স্পেস থেকে অনেক বড় কিছু একটা সে এড়িয়ে পড়ে যায়, যার কারণে সেই পুরো এরিয়া ধ্বংস হয়ে যায়। তাইহু সেই সময় একটা শিপের ভেতরে ছিল, যার ফলে সে বেঁচে যায়। কিন্তু তার চোখের সামনে তার ছোট্ট সনউই স্পেসের মধ্যে কোথাও যেন হারিয়ে যায়। এরপরে তাইহু সনউইকে খোঁজার জন্য স্পেসে লস অ্যান্ড ফাউন্ড অর্গানাইজেশনের সাথে কথা বলে, কিন্তু তাইহুর কাছে তাৎক্ষণিক কোনো টাকা না থাকায় অর্গানাইজেশনটি তাইহুকে 3 বছরের সময় দেয় অর্থ জোগাড় করার জন্য। 3 বছর পরে তারা সনউইকে খোঁজার অভিযান শেষ করে জানাবে যে তারা সনউইকে পেয়েছে কিনা, এবং সনউই যেখানে থাকুক না কেন তাকে তাইহুকে দিয়ে দেওয়া হবে, আবার আবর্জনার সাথে কোথাও ফেলে দেওয়া হবে। আর এটাই ছিল তাইহুর কাহিনী। এই কারণে তাইহুর অনেক টাকার প্রয়োজন, আর এই জন্যই সে দৌত্রির সাথে কোনো রকম গন্ডি করতে চাইছে না। পরের দৃশ্যে আমরা সালিভানের অফিস দেখতে পাই, যেখানে সালিভান সে রিপোর্টারকে বন্দি করে রেখেছে। আমরা সালিভানের অতীত সম্পর্কে জানতে পারি যে যখন সে 6 বছরের ছিল তখন একটা টেররিস্ট অর্গানাইজেশন তার পুরো পরিবারকে মেরে ফেলে। আর সেই থেকেই সালিভানের ইচ্ছা ছিল আরও বেটার একটা পৃথিবী তৈরি করার, যেখানে সব কিছুর নিয়ন্ত্রণ থাকবে তারই হাতে। আর এটাও জানা যায় এনভায়রনমেন্ট, পৃথিবী কিংবা মঙ্গল গ্রহ, এই কোনো কিছুরই আসলে সালিভানের কোনো পরোয়া ছিল না। এমনকি সে পৃথিবীর রিসোর্সগুলো ব্যবহার করে মহাকাশে স্পেস স্টেশন বানিয়েছে। আর এরপরে সে রিপোর্টারকেও মেরে ফেলা হয়। এরপরে দেখা যায় তাদের শিপের ভেতরে বাইরে থেকে কেউ এসে দৌত্রিকে কিডন্যাপ করার চেষ্টা করে, কিন্তু টাইগার এবং তাইহু তাদেরকে ধরে ফেলে। এই লোকটার নাম ছিল কলম, যে কিনা ছিল ব্ল্যাক ফক্স নামক সেই টেররিস্ট অর্গানাইজেশনের একজন সদস্য। আর এখানে একটা ইন্টারেস্টিং পার্টও রিভিল হয়, তা হচ্ছে কলম সময়কে বলে দৌত্রি আসলে কোনো এআই নয়, বরং দৌত্রি একজন মানুষ। দৌত্রি হচ্ছে ন্যানোবায়োটিক সায়েন্টিস্ট ডক্টর ক্যাং এর মেয়ে। দৌত্রি জন্মগতভাবে একটা বিশেষ রোগে আক্রান্ত, যার কারণে সে না কথা বলতে পারতো না চলতে পারতো। তাই ডক্টর ক্যাং তার শরীরে ন্যানোপটস ইনজেক্ট করে দেয়। এতে করে দৌত্রি সম্পূর্ণরূপে সুস্থ তো হয়ে যায়, কিন্তু তার শরীরে বিশেষ কিছু পাওয়ার এসে পড়ে। ফলে সে অন্যান্য ন্যানোপ্যাডসের সাথে যোগাযোগ করতে পারে, অনেক কিছু সে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু যখন সালিভানের কাছে কথা গেল, তখন সে দৌত্রিকে ব্যবহার করে পৃথিবী থেকে বাদ দিয়ে পুরো মঙ্গল গ্রহকে গ্রিন প্ল্যানেটে রূপান্তর করে দেয়। সে আরও বলে ব্ল্যাক ফক্স কোনো টেররিস্ট গ্রুপ নয়, বরং এনভায়রনমেন্ট গ্রুপ। তারা জানায় যে যখন তারা সালিভানের কার্যক্রম সম্পর্কে জানতে পারে, তখন তারা সালিভানকে প্রশ্ন করতে শুরু করে যে কেন সে পৃথিবীর সমস্যা সমাধান না করে পৃথিবীর পরিবর্তে মঙ্গল গ্রহকে গ্রিন প্ল্যানেটে রূপান্তর করছে। কিন্তু তখনই সালিভান স্পেস গার্ডদের ব্যবহার করে তাদেরকে মারার চেষ্টা করে এবং মিডিয়ার ব্যবহার করে সকলের সামনে তাদেরকে টেররিস্ট হিসেবে আখ্যায়িত করে। সালিভানের কাছে মানুষ খুবই বিবর্ষ একটা প্রাণী, এবং তার মঙ্গল গ্রহের প্রজেক্ট একদম সম্পূর্ণ হলে খুব শীঘ্রই সে পৃথিবীকেও শেষ করে দেবে। এমনকি সে দৌত্রিকেও মেরে ফেলতে চায়, কিন্তু ন্যানোপটসের কারণে দৌত্রি বেঁচে আছে, এবং ন্যানোপটসকে 200 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে ধ্বংস করা সম্ভব। তাই সে তার একটা ফ্যাক্টরিতে একটা কোর তৈরি করেছে, একটা গ্র্যাভিটি ইঞ্জিন, যেখানে সে হাইড্রোজেন বোম ইনস্টল করবে এবং দৌত্রিকে সেখানে নিয়ে গিয়ে ফ্যাক্টরিটা ব্লাস্ট করে দেবে। এতে করে সেই ফ্যাক্টরি এবং ন্যানোপটস ধ্বংস হবেই, তার সাথে দৌত্রিও মারা যাবে, এবং এরপর পৃথিবীর উপর তার ক্র্যাশ করবে। এতে প্রায় 3 বিলিয়ন মানুষ মারা যাবে। এসব কথাবার্তা চলা অবস্থাতেই সালিভানের মানুষজন সেখানে এসে তাদের উপর হামলা করে দেয়। তারা সকলেই কোনো মতে সেখান থেকে বেঁচে পালাতে পারে। তারা ন্যানোপটসের ফিল্ডে এসে বসে, কিন্তু সালিভানের লোকগুলো ন্যানোপটস দিয়ে তাদের উপর হামলা করে, কিন্তু দৌত্রির সাহায্যে তারা বেঁচে যায়। এরপরে ডক্টর ক্যাং তাদেরকে কল করে এবং তার সাথে দেখা করার জন্য একটা বিশেষ জায়গাতে তাদেরকে ডাকে। তারা সকলে সেখানে পৌঁছায়। তারা দৌত্রিকে ডক্টর ক্যাং এর কাছে হস্তান্তর করতেই যাবে, এমন সময় সালিভান তার রোবটস নিয়ে এসে পড়ে এবং ব্ল্যাক ফক্সের সকল মেম্বারদেরকে মেরে ফেলে, এমনকি ডক্টর ক্যাংকেও। কিন্তু ক্যাপ্টেন জ্যাং তার দাঁতের ভেতর থাকা একটা বোম লুকিয়ে রেখেছিল, যেটাকে সে অ্যাক্টিভেট করে দেয়। কিন্তু সালিভান সেই বোম সম্পর্কে আগে থেকে জানতো। সে ক্যাপ্টেনকে
ক্যাপ্টেন জ্যাংয়ের মুখ থেকে সেই বোম বের করে সেটা ডিফিউজ করে দেয়। আসলে ক্যাপ্টেন জ্যাং একটা সময় সালিভানের একজন স্কিল্ড ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু পরবর্তীতে সে সালিভানের বিরুদ্ধে যায় এবং তাকে মারার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। এই কারণে সে ইউটিএস থেকে পালিয়ে প্রতি বছর কোথাও না কোথাও তার আইডেন্টিটি লুকিয়ে বসবাস করছিল। সালিভান তাইহুর সাথে একটা চুক্তি করে। সে বলে সে তাইহুকে $2 মিলিয়ন দিতে রাজি, কিন্তু এর পরিবর্তে তাকে দৌত্রীকে দিয়ে দিতে হবে। তাইহু তার সন্তানকে বাঁচাতে মরিয়েছিল, তাই ইচ্ছা না থাকাও সত্ত্বেও সে দৌত্রীকে সালিভানের কাছে দিয়ে দিতে বাধ্য হয়। তারপর সালিভান দৌত্রীকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু এইটাকে ক্যাপ্টেন জ্যাং, টাইগার এবং বব নিতে রাজি নয়, কেননা তারা যে কোনো মূল্যে দৌত্রীকে বাঁচাতে চাচ্ছিল। এই কথা শুনে তাইহু সেই টাকা নিয়ে সেখান থেকে চলে যায় এবং লস্ট অ্যান্ড ফাউন্ডে গিয়ে সেই টাকাগুলো দিয়ে দেয়। এরপর তাইহু সনুয়ের অবশিষ্টাংশ পায়, যেটা দেখে সে কান্নাকাটি করতে শুরু করে। সে সনুয়ের একটা নোটবুকও পায়, যেখানে সে লিখেছিল, আমি বড় হয়ে আমার বাবার মতো একজন ভালো মানুষ হতে চাই এবং সকলে সাহায্য করতে চাই। এইসব পরে সে একেবারে ভেঙে পড়ে এবং টাকা নিয়ে পুনরায় সে শিপে ফিরে আসে আর সকলের কাছে ক্ষমা চেয়ে বলে যে সে দৌত্রীকে বাঁচানোর জন্য প্রস্তুত। যার পরে তারা সকলে মিলে ফ্যাক্টরিতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং ফ্যাক্টরিতে চলে যায়। এখানে আসার পর জ্যাং বোমটাকে ডিফিউজ করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয় এবং বলে এটা একটা হাইড্রোজেন বোম, যেটা রেডিয়াস ছিল 5000 কিলোমিটার। এটা বিস্ফোরিত হলে এটা থেকে উৎপন্ন ক্রিপ্টনিক ওয়েভের কারণে সকল ন্যানোপোর্স মারা যাবে, আর ন্যানোপোর্স মারা গেলে দৌত্রী আগের মতো সুস্থ হয়ে উঠবে এবং এক পর্যায়ে সেও মারা যাবে। এছাড়াও এতে এতটা ধ্বংসযোগ্য হবে যে পৃথিবীও ক্র্যাশ করবে। এখন একমাত্র উপায় ছিল এই বোমটাকে 5000 কিলোমিটার দূরে নিয়ে যেতে হবে। এমন সময় সেখানে সালিভান এবং তার লোকজন এসে পড়ে। টাইগার তাদের সাথে অনেক মারামারি করে এবং তাদের সকলকে মেরে ফেলে। এরপরে তারা দৌত্রী এবং বোমটাকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। অ্যাটাকিং ড্রোন তাদের পিছু নিয়ে আক্রমণ করে, কিন্তু এমন সময় ক্যাপ্টেন জ্যাং ইমার্জেন্সি চ্যানেল অন করে আর সকল স্পেস সুপারদের কাছ থেকে সাহায্য চায় এবং তাদের সকলকে সালিভানের আসল রূপ সম্পর্কে জানায়। এই কথা জানার সাথে সাথে সকলেই তাদের নিজস্ব শিপ নিয়ে বেরিয়ে পড়ে এবং তারা সকলে মিলে সেই ড্রোনগুলোকে ধ্বংস করতে থাকে। তারা যখন অরবিট ক্রস করবে তখনই সালিভান সেখানে এসে তাদের উপর অ্যাটাক করা শুরু করে, কিন্তু সে দেখতে পায় দৌত্রী তো সেই শিপে ছিলই না। আমরা জানতে পারি আসলে একটা ক্যাপ্টেন জ্যাং দৌত্রীকে তার অন্য এক স্পেস সুপার বন্ধু শিপে রেখে এসেছে, আর এখন তাদের শিপে শুধুমাত্র সেই বোমটাই ছিল। তবে তারা জানতো যদি বোমটি তাদের শিপের মধ্যে ব্লাস্ট হয় তাহলে তারাও মারা যাবে, তাই তারা সকলে একে অপরকে শেষবারের মতো বিদায় বলে। এসব দেখে সালিভান অনেক রাগান্বিত হয়, কেননা তারা শিপও তাদের কাছেই ছিল, তাই ব্লাস্ট হলে সেও মারা যাবে। দেখতে দেখতে সেখানে একটা বিশাল বড় ব্লাস্ট হয় এবং সেই ব্লাস্টেই সালিভান মারা যায় এবং দৌত্রী এবং ন্যানোপোর্স যেহেতু অনেক দূরে ছিল তাই তারা বেঁচে যায়। আর এই সময় আগে দৌত্রী ন্যানোপোর্স ব্যবহার করে সে 4 জনকে বাঁচিয়ে ফেলে। শেষে আমরা দেখতে পারি বক রোবট, যে কিনা মূলত একটা ফিমেল রোবট ছিল, সে মেয়েদের সিনথেটিক স্কিন নিজের শরীরে লাগিয়ে নেয়, যার কারণে তাকে অনেক সুন্দর দেখাচ্ছিল। এদিকে তারা 4 জন একটা নতুন শিপ কিনে। এরপর দেখা যায় দৌত্রীও মাঝে মাঝে পৃথিবীতে যে গাছপালাকে জীবিত করত, যার কারণে আস্তে আস্তে পৃথিবীর এনভায়রনমেন্ট ভালো হতে শুরু করে। পুরোটা সময় আমাদের নার্স ছিল তাইহুর নিজের সন্তানে ছিল, অর্থাৎ সনুয়ের সন্তানে ছিল, কিন্তু সনুই আসলে সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তাই তাইহু কেবল তার মেয়ের অবিশ্বাসী সন্তানে ছিল, যেন সে তাকে শেষবারের মতো একবার দেখতে পারে। এজন্যই সে